যুদ্ধ করব বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা কন্যা শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগ ওই ভুল করবে না, এটা কিন্তু দেশের মানুষ এখন নিশ্চয়তা চায়। এই দেশ মৌলবাদীদের হাতে যাওয়ার জন্য হেফাজতে ইসলামীর থেকে কওমি মা উপাধি নেয়া কি কোনো কারণ না? আমরা তো তখন সংস্কৃতি কর্মীরা বলেছি যে এই মৌলবাদীরা যতই শেখ হাসিনাকে প্রধান অতিথি করে তাদের অনুষ্ঠান করুক, যত লক্ষ লক্ষ লোককে উপস্থিত করে শেখ হাসিনাকে সমর্থন করুক, ভোটের নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দিবে না। আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্রে তারা মূল নিয়ামক শক্তি হিসেবে থাকবে। মুসলমান আর মৌলবাদ এক জিনিস নয়। ভারতে যেমন হিন্দু আর বিজেপির হিন্দুত্ববাদ যেমন এক জিনিস নয়, আমেরিকাতে যেমন খ্রিস্টান আর খ্রিশ্চানিজম যেমন এক জিনিস নয়, ইসরায়েলে যেমন ইহুদি আর জিউসিজম এক জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে ধর্মপ্রাণ মুসলমান আর মৌলবাদী বাঙালি মুসলিম এটি এক নয়। বাংলাদেশে বাঙালি মুসলিম প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে হাত ধরে, কিন্তু সর্বশেষ 16 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা, এই মৌলবাদীদেরকে পৃষ্ঠপোষকতা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক বড় ক্ষতি করেছে। 270 আসনের একক সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও কেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে নিষিদ্ধ হলো না? কেন সংবিধানে সংসদে আইন করে 2008-এই একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, কেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলো না? কেন জামাতে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হলো না? কেন 16 বছর সময় নিয়ে 2024-এর জুলাইতে এসে আপনি জামাতকে নিষিদ্ধ করেন? এবং সেই নিষিদ্ধ করার দাবি নিয়ে যেই মানুষগুলো গত 45 বছর লড়াই করেছে, অর্থাৎ বঙ্গবন্ধু হত্যার পর থেকে যে সংস্কৃতি কর্মীরা, রাজনৈতিক কর্মীরা জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার যে আন্দোলন করেছে, জুলাই 2024-এ আগস্টের প্রথম সপ্তাহে 1-2 আগস্টে জামাতে ইসলামকে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করলো, সে নিষিদ্ধ করার কারণে আনন্দ মিছিলের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল ঢাকার বুকে। আপনি একটা রাজনৈতিক শক্তিকে দেখেছেন যারা জামাতে ইসলামী নিষিদ্ধ করাকে স্বাগত জানিয়েছিল? বরং জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে যে কয়জন রাজনৈতিক নেতা তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন, তারা প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে এবং তাদের ফাঁসি নিশ্চিত করার জন্য আইসিটি অ্যাক্টে মামলা হয়েছে, তাদের বিচার করা হচ্ছে। আমি আপনাকে বলি, আমির হোসেন আমু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সভাপতি মন্ডলীর সদস্য শেখ সেলিমকে তো গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী লীগকে কেন গ্রেপ্তার করা হয়েছে? 14 দলের সমন্বয়ক ছিলেন তিনি। রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে, হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে, আনিসুল হক আইনমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? কারণ জামাত নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা গণভবনে হয়, সেই সিদ্ধান্তে ওনারা 4 জন ছিলেন এবং গণভবন থেকে বেরিয়ে রাতের বেলা ওনারা 4 জন কিন্তু প্রেসের সামনে এই জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা আসবে সেটি জাতির সামনে উপস্থাপন করেছিলেন। পরের দিন জামাত নিষিদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করার দাবিতে যারা 45 বছর আন্দোলন করেছে তারা একটা আনন্দ মিছিল করে নাই। কারণ 2024-এর জুলাইয়ে জামাতে ইসলামকে নিষিদ্ধ করা না করার কোনো ইম্প্যাক্ট আর বাংলাদেশের রাজনীতিতে নাই। তা আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে পজিটিভ কিছু না। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলি যে জামাত যারা তাদের বিরোধী তাদেরকে চিনতে ভুল করে নাই। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, আনিসুল হক, শেখ হাসিনা, এদের সবাইকে কিন্তু বিচার করে তারা ফাঁসির রায় দিয়ে দিবে। কিন্তু আওয়ামী লীগ তার মিত্র শক্তি চিনতে ভুল করেছে। আওয়ামী লীগ শেষ 10 বছরে 2014 থেকে 2024 নির্বাচনের যে কোনো প্রক্রিয়াকে মানুষ মেনে নিত,
কারণ বাংলাদেশটা তো শেখ হাসিনার হাতে নিরাপদ, এটা তো মানুষ জানে। আপনি জুলাই আগস্টের দিকে আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে আপনার মনে আছে যে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যাদের সঙ্গে কথা বলতাম তাদেরকে বলতাম, আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনাকে তোমরা চাও না, কাকে চাও? বলো না, আমরা চাই শেখ হাসিনাকে চাই, কিন্তু এই কি বলে দুর্নীতিবাজ, লুটেরা, হাইব্রিড রাজনৈতিক নেতাদেরকে আমরা চাই না। এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বই কিন্তু, আচ্ছা আপনাকে আমি বলি, বাংলাদেশের রাজনীতির ভিত্তি হচ্ছে, শিকড় তো হচ্ছে সংস্কৃতি। বাঙালি জাতির দর্শন, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা তো বাঙালি। এবং এর উপরে দাঁড়িয়েই তো 48 সাল থেকে বঙ্গবন্ধু আন্দোলন শুরু করেন, 52 ভাষা আন্দোলন সংগঠিত হয়, 66-তে উনি 6 দফা দেন, 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে মুক্ত করা হয়, এবং 70-এর নির্বাচনে তিনি পাকিস্তানের একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে জনগণের ম্যান্ডেট পায়। সেই ধর্মনিরপেক্ষতার রাজনীতি থেকে আওয়ামী লীগ কি সরে আসে নাই? হেফাজতকে 16 বছর আগে জামাতকে নিষিদ্ধ না করা, এই ভুলটা তো আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। আপনার একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, বাংলাদেশের জনগণ আপনাকে বাংলাদেশের সরকার চালানোর জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। আপনি যুদ্ধাপরাধীদের বিচার করলেন, আপনি জামাতকে নিষিদ্ধ করলেন না। আর তখন এসে নিষিদ্ধ করলেন যখন নিষিদ্ধ করলেও সেটা নিয়ে মানুষের কোনো আবেগ উচ্ছ্বাস নাই, কারণ ওই নিষিদ্ধ করায় কিছু আসে যায় না। বাংলাদেশের রাজনীতির মাঠ তখন জামাত সহ ইসলামী মৌলবাদীরা দখল করে ফেলেছে। ওই সময়ে মাঠে থাকা পুলিশ ছাড়া সেনাবাহিনীর যারা, তারা বাংলাদেশে বিশ্বাস করে না, করলে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হতো না। যদি এরা বাংলাদেশে বিশ্বাস করত, গোপালগঞ্জে গণহত্যা হতে দিত না। এরা যদি বাংলাদেশে বিশ্বাস করত, 32 নম্বর ভাঙতে দিত না। এরা যদি বাংলাদেশে বিশ্বাস করত, তাহলে তাদেরই বানানো 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য, তাদের জওয়ানরা ভেঙে ফেলছে, অথচ তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না। যেই মেজর রাব্বি আওয়ামী লীগকে সংগঠিত করার স্বপ্ন দেখছেন, একজন শিক্ষক, তাকে গ্রেপ্তার করে, স্কুল থেকে বের করে দেয়, পুলিশের হাতে তুলে দেয়। সেই সেনা অফিসারকে সেনা আইনে বিচার করে নাই, কিন্তু মেজর সাদিককে গ্রেপ্তার করেছে, করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছে। আমরা এখন এসে হতাশ যেমন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে, বেনিফিট অফ ডাউট দিতেও আমরা রাজি না। একইভাবে বিএনপির প্রতিও আমরা ফেড আপ। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকেই মূল লড়াইটা করতে হবে, আর ছোট ছোট কিছু রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে ভবিষ্যতে সরকার পরিচালনার সুযোগ এলে তাদেরকেও সরকারের অংশ করা হবে, এরকম কথা বলে তাদের সঙ্গে পরিপূর্ণ একটি রাজনৈতিক বিরোধ মীমাংসা করে স্থায়ীভাবে এই লড়াইটা করতে হবে। সেই লড়াই 9 মাসে মুক্তিযুদ্ধ হয়েছে, এই লড়াই 9 বছরও লাগতে পারে, এই লড়াইয়ে 9 দিনেও আমরা জয়ী হতে পারি। কিন্তু যতক্ষণ লড়াইটা হবে ততক্ষণ আমরা সবাই একসাথে মৃত্যুর জন্য যেমন প্রস্তুত, মারার জন্য প্রস্তুত। যুদ্ধটা হবেই, এবং এই যুদ্ধে আমাদের বিজয়ের বিকল্প কোনো পথ নেই। আমি আরেকটি কথা বলছিলাম আপনাকে, যেটা বঙ্গবন্ধুকে নিয়ে বলতে শুরু করছিলাম, 1 মিনিটে শেষ করি। সেটা হচ্ছে বঙ্গবন্ধু হেনরি কিসিঞ্জারকে উপেক্ষা করে বাংলাদেশ স্বাধীন করেছিল। হেনরি কিসিঞ্জার সেন্ট মার্টিন দেয়ার অফার করেছিল বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু রাজি হয়নি। 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর ডোনাল্ড লু আর পিটার হাস তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকার মাটিতে বসে যেই শেখ হাসিনা বলে যে আমি ওদেরকে স্যাংশন দিয়ে দিব, আমরা আসবো না আমেরিকা, অন্য মহাদেশে যাব, সেই শেখ হাসিনাকে তারা মেরে ফেলবে, মেরে ফেলতে চাইবে। এটাই তো স্বাভাবিক, কারণ পিটার হাস, ডোনাল্ড লু তো হেনরি কিসিঞ্জারের পরম্পরা। আর বাংলাদেশের এই বর্তমান নাহিদ, আসিফ, মাহফুজ, ডক্টর ইউনুস কিংবা এই সমস্ত কি বলে ডাস্টবিন শফিক, এরা তো রাজাকারদের পরম্পরা, মুসলিম লীগের পরম্পরা।
এই জুনায়েদ সাকিরা বাম, মুক্তিযুদ্ধের সময় বাম, যারা নাকি মুক্তিযুদ্ধকে বলেছিল দুই কুকুরের লড়াই, এই জুনায়েদ সাকিরা ওই রাজনীতির পরম্পরা, ওই অতি বাম। মাহমুদুর রহমান মান্নারা ওই অতি বাম, মুজাহিদুল ইসলাম সেলিম ওই অতি বাম। তাদের কারণে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ তাদের চরিত্র হারিয়েছে এই মুজাহিদুল ইসলাম সেলিমের কারণে। তিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় প্রেস কনফারেন্সে বলেছে যে এখন আমাদের শত্রু জামাত না, আমাদের শত্রু আওয়ামী লীগ। মুজাহিদুল ইসলাম সেলিমের মতো একজন মুক্তিযোদ্ধা, কমিউনিস্ট পার্টির মতো একটি রাজনৈতিক দলের নেতা যখন এই কথা বলে, তখন কিন্তু আমরা আশাহত হই। তবে রুহিন হোসেন প্রিন্সের মতো আবার তরুণ প্রজন্ম কিন্তু কমিউনিস্ট পার্টিকে নিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়ায়, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায়। আমি অবাক হব না, বিএনপিরও অনেক নেতাকর্মী এইবার ইউনূসের সঙ্গে আপোষ না করে যদি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে, এবং বিএনপি যদি ভেঙেও যায় এবং সেই খণ্ডিত অংশ যদি মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশে দাঁড়ায়, 30 লক্ষ শহীদের রক্তের পাশে দাঁড়ায়, 2 লক্ষ মা বোনের সংগ্রামের পাশে দাঁড়ায়, তাহলে বিএনপির অনেক নেতা কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে 2 ভাগে বিভক্ত। আমরা একদমই মুক্তিযুদ্ধের পক্ষে। এখন আমাকে ফ্যাসিস্ট বলেন আপত্তি নাই, স্বৈরাচার বলেন আপত্তি নাই, নির্বাচন নিয়ে যতই প্রশ্ন করেন আমি ওই প্রশ্ন মানি না। আমি মনে করি সব নির্বাচনে, যেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ওই নির্বাচনই বাংলাদেশের জন্য গণতন্ত্র, ওইটাই গণতন্ত্র। কারণ বাংলাদেশে তথাকথিত গণতন্ত্র দিলে, যদি রাজাকাররা ক্ষমতায় আসে, তথাকথিত গণতন্ত্র দিলে যদি জঙ্গি মৌলবাদীরা ক্ষমতায় আসে, তথাকথিত গণতন্ত্র দিলে পাকিস্তান সেনাবাহিনীর জন্য বাংলাদেশের ভূমি নিরাপদ বিচরণ ক্ষেত্র হয়, তথাকথিত গণতন্ত্র দিলে আমাকে যদি সমুদ্র দিয়ে দিতে হয়, আমাকে যদি পোর্ট দিয়ে দিতে হয়, তাহলে ওই গণতন্ত্র তো আমরা চাই না। আর সেই গণতন্ত্র যদি না চাই, শেখ হাসিনা যে গণতন্ত্র দিয়েছিল সেটা যদি চাই, তাহলে আমি আজকে স্পষ্ট করে বলছি, যেই প্রক্রিয়াতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বাংলাদেশে, সেটাই বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র। তবে বাংলাদেশের মানুষকে আস্থায় নিতে হলে লুটেরা, দুর্নীতিবাজ, সুযোগ সন্ধানী, হাইব্রিড, এদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের আসতে হবে। আপসহীন, সংগ্রামী, পরীক্ষিত এবং সংস্কৃতিতে বিশ্বাসী, বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী, এদেরকে নিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করে, তাহলে এই বাংলাদেশ কোনোদিন পরাজিত হতে পারে না, হবে না। হুমায়ুন আজাদের একটা লাইন, বাড়ি ভাই আমি 1 সেকেন্ডে শেষ করছি। হুমায়ুন আজাদের একটা লাইন বলি। তিনি বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ হারলে হেরে যায় বাংলাদেশ, আর আওয়ামী লীগ জিতলে আওয়ামী লীগ একাই জেতে। এই বাংলাদেশটা হেরে গেল, সেই বাংলাদেশে আবার যদি আওয়ামী লীগ আসে, তাহলে আওয়ামী লীগ কি? আহমদ সফর, হ্যাঁ সরি, আহমদ সফর। বাংলাদেশ পরাজিত হলে, হ্যাঁ, আর হচ্ছে আপনার হুমায়ুন আজাদের হচ্ছে, পাকিস্তানের কেউ যদি আমার কাছে ফুল দিতেও আসে, আমি ভয় পাই ওই ফুলের নিচে ছুরি আছে, সে আমাকে ছুরিকাঘাত করবে। এটা হচ্ছে হুমায়ুন আজাদ। সুতরাং পাকিস্তানের সঙ্গে যেমন আমাদের কোনোদিন বন্ধুত্ব হবে না, একইভাবে ভারত আমাদের মিত্রই থাকবে। বাংলাদেশে ভারত বিরোধী জনমত আছে, কিন্তু তারা ভারতের পক্ষের জনমতের চেয়ে সংখ্যায় বেশি না। লড়াইটা তো চলবে। বিএনপির কাছে চাইলেন? আমি বিএনপির কাছে চাইনি, আমি বিএনপির ব্যাপারে চাওয়া বন্ধ করেছি। তবে আমার বিশ্বাস, কারণ আমরা তো ছাত্র জীবনে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, তখন আমাদের সাথে যারা ছাত্র নেতা ছিল তারা তো অনেকেই এখন বিএনপির নেতা। আমার ধারণা তারেক জিয়া, 21 আগস্টের হত্যাকাণ্ড, গ্রেনেড হামলা, 10টা কষ্ট মামলা, এগুলোর সঙ্গে যে সে সরাসরি জড়িত, এই ডকুমেন্টস গুলো ইউনূস সরকারের কাছে আছে এবং তারা এটা জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ করে দিবে। তারেক জিয়া নিজে সেফ থাকার জন্য দলটাকে এইবার বিক্রি করে দিল ইউনূসের কাছে। কিন্তু আমাদের সময় যারা ছাত্র নেতা ছিল বিশ্ববিদ্যালয় জীবনে, আমাদের বন্ধু যারা ছিল, আমি তো জানি তারা কি পরিমাণ মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ, এবং তাদের গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষক জিয়া এবং বাংলাদেশ, এটা হচ্ছে তাদের কাছে।
স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধ বাংলাদেশ। আর বাঙালি জাতির কাছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব। এখন স্পষ্ট হচ্ছে তারেক জিয়া 32 নম্বর ভাঙার জন্য তহবিল পাঠিয়েছেন, এবং সর্বশেষ 5ই আগস্ট 15 আগস্ট তারা 32 নম্বরে স্লোগান দিয়েছে, তারেক ভাইয়ের কথা দিলাম 32-এর দখল নিলাম। আমি আপনাকে একটা কথা বলি বাড়ি ভাই, এর আগেও আপনার শোতেই আমি বলেছি, শক্তি মানে আমাদের বিরোধী শক্তি অর্থাৎ শত্রু শক্তি যত বেশি চিহ্নিত হবে, আওয়ামী লীগের জন্য এই লড়াইটা কিন্তু তত সহজ হবে। যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি সেনা প্রধানের উপরে ভরসা করে থাকতো, ওই যে উনি বলেছেন অল ইনক্লুসিভ নির্বাচন হবে, উনি কিন্তু একবারও মুখ দিয়ে উচ্চারণ করেন নাই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে, উনি বলছেন অল ইনক্লুসিভ নির্বাচন হবে। এখন আর বলে না, এখন আর এটা বলে না। আচ্ছা, বলে না, ভালো কথা, কিন্তু অল ইনক্লুসিভেও মানে এইটা একটা টেকনিক্যাল টার্ম, কিন্তু মানে আওয়ামী লীগ বাদ দিলে তো ঠিকই আছে, আওয়ামী লীগ তো 5 আগস্টের পরে আর বাংলাদেশের রাজনৈতিক দল না তাদের মতে, তাহলে আওয়ামী লীগ নির্বাচন না করলে কিছু যায় আসে না, যেটাই যে কি বলে আমাদের শিশু উপদেষ্টারা বলতেছে, তারা যা খুশি তাই বলতেই পারে। কিন্তু সেনা প্রধানের ওই বক্তব্যের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভেবেছিল যে সেনাবাহিনী হয়তো বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার ব্যাপারে সহযোগিতা করবে। বিএনপির ব্যাপারে আশাবাদী হয়েছিল যে বিএনপি হয়তো আবার আওয়ামী লীগ সহ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো বিএনপি আওয়ামী লীগ একসাথে হয়ে এই ইউনিট সরকারের পতন ঘটাবে, এরকম স্বপ্ন অনেকেই দেখেছিল। কিন্তু আমি এইটুকু বুঝি, গত 3 মাসের রাজনীতিতে যা ঘটেছে বাংলাদেশের মাটিতে, বিশেষ করে তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের মিটিং এর পর থেকে, সেখান থেকে আমরা নিশ্চিত হয়েছি আমাদের শত্রুগুলো আরো বেশি চিহ্নিত হয়েছে। আমরা লুটেরা, দুর্নীতিবাজ, সুযোগ সন্ধানী, হাইব্রিড, সুযোগ সন্ধানী সেলিব্রিটি, ফিল্ম মেকার, নাট্যকার, গীতিকার, কবি, রাজনৈতিক কর্মী, এরকম যেমন আমরা পেয়েছি যারা আওয়ামী লীগের সময় সুযোগ পেয়েছে 5 তারিখে, তাদেরকে যেমন আমরা 5 তারিখের পরে চিনতে পেরেছি, ক্রমশ আমাদের কাছে বিএনপির চরিত্র চিহ্নিত হয়ে গেছে, সেনাবাহিনীর চরিত্র অনেকটাই চিহ্নিত। সুতরাং যখন আমাদের শত্রু পক্ষ চিহ্নিত, তখন আমাদের লড়াইটা কিন্তু সহজ, তাতে অনেক বেশি প্রাণহানি হবে, আমরা অনেকে শহীদ হব, অনেকেই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু ওই যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশটা হবে, সেই বাংলাদেশ কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে একটা পবিত্র বাংলাদেশ হবে, অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে, অসংখ্য রক্তের উপরে দাঁড়িয়ে লাল সবুজ পতাকার বাংলাদেশ হবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ হবে, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটি বাংলাদেশ হবে। আর বাংলাদেশের জন্য গণতন্ত্রতা, যার ভেতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে, সার্বভৌমত্ব বেঁচে থাকবে, স্বাধীনতা বেঁচে থাকবে, বঙ্গবন্ধু বেঁচে থাকবে। আপনাকে একটু, আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আপনি ইউনিভার্সিটিতে সামনের সারিতে থেকে প্রগতিশীল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচনটা যেভাবে হচ্ছে, আপনি কি কিছু আলামত টের পাচ্ছেন? আমি আপনাকে বলি, দেখেন, এখন আমি কিন্তু একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, আমার 5 আগস্টের পরে যে চরিত্রটা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে বন্দুকের নলে, জাতীয় পার্টির জন্ম হয়েছে এরশাদের বন্দুকের নলে, বামরা সবসময় এদিক ওদিক ষড়যন্ত্র করেছে, এদিকে 8 দলের সাথে থেকেছে, আবার 7 দলের সাথে থেকেছে, আবার 5 দল করেছে, এরশাদের পতন হয়েছে। সবকিছুর পরেও বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একমাত্র রাজনৈতিক দল যারা ঘোষণা দিয়ে যুদ্ধ করে গণতন্ত্রের জন্য। 7ই মার্চে বঙ্গবন্ধু স্পষ্ট করে বলে দিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবা, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব ইনশাল্লাহ, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই যে ঘোষণা দিয়া যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা 81 সালে দেশে ফেরার পরে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু ঘোষণা দিয়ে নামছে,
81 সালে শেখ হাসিনা দেশে ফিরে বাংলাদেশের জনগণকে নতুন করে সংগঠিত করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফেরানোর জন্য তিনি নতুন সংগ্রাম শুরু করেছিলেন এবং ঘোষণা দিয়ে মৃত্যু নিশ্চিত, জেল নিশ্চিত, নির্যাতন নিশ্চিত জেনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। 2006-এ লগি বৈঠার আন্দোলন, আওয়ামী লীগ রাজপথে থেকে ষড়যন্ত্র করেছে, কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলন 5 তারিখ যদি না ঘটতো, 4 তারিখেও কি আপনারা জানতেন যে এটা সরকার পতনের আন্দোলন? তার মানে কি? তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একমাত্র ইভেন এই 16 বছর বিএনপি আওয়ামী লীগের সঙ্গে মুখোমুখি হয়ে কোনো রাজনীতি করতে পেরেছে? পারে নাই। কিন্তু আওয়ামী লীগ কিন্তু যখনই বিরোধী দলে থাকে তখনই কিন্তু সরকারের মুখোমুখি হয়ে রাজনীতি করে। তার মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটি চরিত্র হচ্ছে তারা ঘোষণা দিয়ে সম্মুখ যুদ্ধে নামে। এবং এই 5 আগস্টের পরে আপনি অবাক, আমি অবাক, আমরা করছি, কিন্তু দেশের সাধারণ তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীরা এই যে ঘোষণা দিয়ে যুদ্ধ করতে নামলো, ছাত্ররা, ছাত্রীরা, যুবকরা, যুবতীরা, তরুণরা, তরুণীরা, মা, ভাই, বোন, রিক্সা চালক, ভ্যান চালক, এই যে ঘোষণা দিয়ে যুদ্ধ করতে নামলো, এই চরিত্রটাই হচ্ছে আওয়ামী লীগ। এবং 5 আগস্টের পরে যদি নেট পাওনা আওয়ামী লীগের কিছু থাকে, সেটা হচ্ছে আওয়ামী লীগ তার চরিত্র ফিরে পেয়েছে। অর্থাৎ জনগণের জন্য শত্রুর মুখোমুখি দাঁড়ানোর সাহস বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের শক্তি। এটা বঙ্গবন্ধুর কাছ থেকে এই শক্তি এসেছে শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার কাছ থেকে এই শক্তি গিয়েছে তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। 16 বছরে হাইব্রিড লোকজনের কারণে আওয়ামী লীগ তার চরিত্র হারিয়েছিল। আজকে যেই আওয়ামী লীগ বাংলাদেশে আছে, সেই বাংলাদেশ জনগণের পক্ষে ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোর আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগ তার চরিত্রটা ফিরে পেয়েছে। আমি আপনি আওয়ামী লীগকে বিরোধী দলে দেখেছি, এই জেনারেশন দেখে নাই। হ্যাঁ, কিন্তু এইবার কিন্তু 5 আগস্টের পরে কিন্তু এই জেনারেশন কিন্তু ক্ষমতার বিরোধিতা করে কিভাবে রাজনীতি করতে হয় এটা কিন্তু ওরা শিখে গেল। এটাই বাংলাদেশের আওয়ামী লীগের জন্য অত্যন্ত পরম পাওয়া। কারণ 16 বছর ক্ষমতায় সামনে পুলিশ, পিছনে পুলিশ, ছাত্রলীগ মিছিল করেছে, আর আমরা ছাত্রলীগ করেছি পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে। এই এখন যে আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা এরা কিন্তু ক্ষমতার বিপরীতে দাঁড়ানোর সাহস এবং শক্তি নিয়ে মাঠে নামলো। এইটা হচ্ছে আওয়ামী লীগের 5 আগস্টের পরে সবচেয়ে বড় পাওয়া। আমরা শেষ করবো, আপনি একটু শেখ হাসিনার সর্বশেষ যে ভাষণ, যেটা আমরা পয়েন্ট আউট করি, ওইখানে কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্যের একটা ডাক দিয়েছেন। আপনি আজকে যে কথাটা বললেন, মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসতে হবে, এই জায়গাতে দাঁড়িয়ে আমি তো আপনাকে আগেও বলেছি, শুরুতেও বলেছি, শেষেও বলছি, মাঝখানেও বলেছি, আমি যতক্ষণ বেঁচে থাকবো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আমি আশাবাদী মানুষ। আমি মনে করি শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের রাজনীতিতে যে অমীমাংসিত বিষয় 1971 এবং 71 পূর্ববর্তী এবং 75 পরবর্তীতে যে অমীমাংসিত বিষয়গুলো রয়ে গিয়েছে, সেগুলো শেখ হাসিনার হাত দিয়ে মীমাংসা হবে। বাংলাদেশের রাজনীতি কলুষ মুক্ত হবে, বাংলাদেশের রাজনীতি রাজাকার মুক্ত হবে, বাংলাদেশের রাজনীতি মৌলবাদ মুক্ত হবে, বাংলাদেশের রাজনীতি ধর্মনিরপেক্ষতার রাজনীতি হবে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এবং এই কাজটি একমাত্র শেখ হাসিনাই করতে পারেন। এবং আমি তো বললাম যে আমার যেই ধর্মের মানুষ, তাদের ঈশ্বর ভগবান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে শেখ হাসিনা বেঁচে আছেন, যে কারণে এখনো বাংলাদেশটা বেঁচে থাকার স্বপ্ন দেখে। গভর্নমেন্টের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন যে জঙ্গি ইউনিসকে যেতে হবে, নির্বাচন হবে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। আমি বলছি যে দেখেন, আমরা অনেকদিন ধরে বিভিন্ন রকম গুঞ্জন শুনি। আপনি সাংবাদিক, আপনার যেমন সোর্স আছে, আমাদেরও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ আছে। বাংলাদেশকে কোন ধরনের সশস্ত্র যুদ্ধ ছাড়া যদি
রাজনৈতিকভাবে আবারও বিজয়ী করানোর সুযোগ কারো কাছে থাকে, তাহলে সেটি হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে ইমার্জেন্সি দিয়ে সেনাবাহিনীর হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া 120 দিনের জন্য, যেটা সংবিধান দিয়েছে এই অধিকার। এবং যদি এই সেনা প্রধান না পারে, নিশ্চিতভাবে বলছি সেনাবাহিনী থেকে অন্য কোনো লোক বেরিয়ে আসবে, বাংলাদেশের পক্ষে দাঁড়াবে। এই সেনা প্রধান দাঁড়ালে ভালো, যদি দাঁড়ায় তাহলে ওই 120 দিনের ভেতরে সন্ত্রাসী জঙ্গি এদেরকে গ্রেপ্তার করা হবে। যে সমস্ত হাজার হাজার অস্ত্র এই জুলাই আগস্টে আশা করেন আপনি, এই সেনাপ্রধান যে এখানে ব্যারিস্টার ফুয়াদের মতো একটা লোক, সে প্রকাশ্যে বলেছে সেনাবাহিনী সেনানিবাস গুড়িয়ে দেওয়ার জন্য। আজকে সেনাবাহিনী প্রধান বলেছে ওই ছোটরা যা বলেছে এটা বড় হয়ে তারা ভুল বুঝতে পারবে তারা। আমি আপনাকে বলি যে আমি জানি না, আমি বলছি যে শেষ পর্যন্ত কি ঘটবে। আমি আজকে একটা কথা বললাম যে সেনা প্রধান এই কাজ করবে না, সেনা প্রধান এটার সাহস রাখে না, আবার আমি কোনো আশা রাখি না, কিন্তু আশা না রাখলেও যে সশস্ত্র যুদ্ধ হচ্ছে সর্বশেষ পথ আমাদের জন্য, তাই তো? ওটার জন্য তো আমরা প্রস্তুতি নিতেই হবে, কিন্তু এর মধ্যবর্তী সময়ে একটি মধ্যপন্থা অবলম্বন করার সুযোগ সাংবিধানিকভাবে আছে। সেটি হচ্ছে রাষ্ট্রপতি ইমার্জেন্সি দিলে এবং 120 দিন সেনাবাহিনী অস্ত্র উদ্ধার, জঙ্গি ধরা, এই রাষ্ট্রটাকে ঠিক করা, এই রাষ্ট্র কাঠামোটাকে ঠিক করা, এই কাজগুলো করার পরে একটি তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের জন্য, এবং তারা নির্বাচন করবে। এটা হচ্ছে একটি মধ্যপন্থা। রাষ্ট্রপতি এক ধরনের হাউস অ্যারেস্টের মতো টিকে আছেন, তার ছবি নামানো হয়েছে সব জায়গা থেকে। আমি বলছি তো যে ইউনূস যে ক্ষমতায় আছে, তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এক বিন্দু ডক্টর ইউনূসকে টেনশন করতে দিচ্ছে না। তার মানে যারা ষড়যন্ত্রকারী তারা তো সেনাপ্রধানকে আগস্টে নিষ্ক্রিয় করেছিল, তাই না? সেনাপ্রধান তো এই আন্দোলন দমন করার কথা ছিল, কিন্তু তাকে নিষ্ক্রিয় করেছিল। এটা তো ভলকার তুর্কের কথা অনুযায়ী আমরা জানি। তাহলে ভলকার তুর্ক যখন সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে আর বাংলাদেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দেয়, আমেরিকার হাতে তুলে দেয়, সেই বাংলাদেশের সেই সেনা প্রধানের কাছে আমরা হয়তো আর কোনো কিছু আশা করি না। কিন্তু আমার কথা হচ্ছে ধাপে ধাপে তো এগুতে হয়। বঙ্গবন্ধু 48 সালে সংগ্রাম শুরু করেছেন। প্রথমে ছিল ধর্মনিরপেক্ষ বাংলাদেশ উনি চায়, মানে পূর্ব পাকিস্তান হবে ধর্মনিরপেক্ষ। তারপরে উনি 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন করে, এরপরে 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা দেয়, 69 গণঅভ্যুত্থানের পরে বিজয়ী হয়ে যখন মাওলানা ভাসানী সহ বিভিন্ন নেতারা মোটা ভাত মোটা কাপড় এই দাবি তুলে, তখন উনি কিন্তু জাতিকে বোঝাতে সক্ষম হয় যে এক মাথা এক ভোট, অর্থাৎ ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হলে ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে না। যে কারণে এই পূর্ব পাকিস্তানের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল। এবং মার্কিন ষড়যন্ত্র করে এখানে একজন প্রশ্ন রেখেছেন আপনার কাছে, আবার ক্ষমতায় আসলে আওয়ামী লীগ যে তৃণমূলকে দূরে ঠেলে দেবে না, তা কিভাবে নিশ্চিত হবেন আপনি? আমি তো নিশ্চিত করতে পারি না, সেই সংখ্যা তো আমারও আছে। আমি আপনাকে বলি, আমি এখন যুদ্ধটা করছি বাংলাদেশের জন্য, একদম স্পষ্ট করে বলি, আমি যুদ্ধটা করছি বাংলাদেশের জন্য। এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, এই প্রশ্নে আপোষ নাই। এখানে যুদ্ধ করতে নেমে আমি যা দেখতে পাচ্ছি তা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক সংগঠন নাই যারা রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে না নামলে কোন সংস্কৃতি কর্মীরা মাঠে নামতে পারবে। তার মানে সংস্কৃতি কর্মীরা রাজনৈতিক কর্মীদের পাশাপাশি মাঠে নামতে পারবে যখন আওয়ামী লীগ নামতে পারবে। আচ্ছা, আওয়ামী লীগ যদি নামতে পারে এবং আওয়ামী লীগ যদি ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, মুক্তিযুদ্ধের বাংলাদেশটা গড়ার জন্য নতুন করে আন্দোলনের ডাক দেয়, আমার মতো অনেকেই নামবে। কিন্তু 2008-এ যেমন আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলাম, 2014-তেও উনি ক্ষমতায় থেকেছেন, এটা নিয়ে কেউ প্রশ্ন করে নাই। 2018-তে এসে সে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা কেন প্রশ্নবিদ্ধ হলো?
কেন তরুণ প্রজন্ম শেখ হাসিনা মানি না এই যে স্লোগানটা দিল, এই স্লোগানটা কারা দিল? শেখ হাসিনাকে যারা মানে নাই তারা কি বাংলাদেশকে মানে না? তারা কি বঙ্গবন্ধুকে মানে না? তারাই তো আজকে আবার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এই প্রশ্নে তারা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। ওই তরুণ প্রজন্ম যারা লাল প্রোফাইল করেছিল, আমি অনেকে তো চিহ্নিত, তারা আদর্শেই বিশ্বাস করে মৌলবাদী, তারা আদর্শগতভাবে পাকিস্তানপন্থী, তারা নীতিগতভাবে পাকিস্তানপন্থী, তারা নীতিগতভাবে ভারত বিদ্বেষী। সেই মানুষগুলো বাদে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের বাংলাদেশের বাইরে তারা অন্য কোনো কিছু চিন্তা করে না, বঙ্গবন্ধুর বাইরে তারা অন্য কিছু চিন্তা করে না, বাংলাদেশের বাইরে অন্য কিছু চিন্তা করে না। আমি যদি আমার সংগ্রামটা করি আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, সেই আওয়ামী লীগ আবারও সেই চোর বাটপাটদেরকে দলের জায়গা দিবে না। আপনি দেখেন, টাকা দিয়ে পদ কিনে সেই ছেলে ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। সার্জি শাসনাতরা ছাত্রলীগের মিছিল করা, মানে আমি বলছি যে 5 আগস্টের আগের দিন পর্যন্ত ছাত্র নেতাদের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের সঙ্গে এই হাসনাত সার্জিসটা কিন্তু যোগাযোগ রেখেছে। যদি 5 আগস্ট সরকার পতন না হতো, তারা কিন্তু আবার ছাত্রলীগ করতো। এবং আমি অবাক হতাম না, এই সার্জিস যদি কোনোদিন ছাত্রলীগের প্রেসিডেন্টও হইতো, আমি অবাক হতাম না। ভবিষ্যতে আওয়ামী লীগ ওই জায়গাতে যাবে কিনা সেটা তো আমি আপনাকে কথা দিতে পারি না, কিন্তু আমি এইটুকু বুঝি, আমি বাংলাদেশের জন্য লড়াইটা করব, আর বাংলাদেশের লড়াই করলে সেই লড়াইটা আওয়ামী লীগের পক্ষেই যাবে। কিন্তু শেখ হাসিনার হাত ছাড়া তো কারো হাতে বাংলাদেশটা নিরাপদ না। বরং একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মী কিংবা সংস্কৃতি কর্মীরা এখন কিন্তু সরাসরি শেখ হাসিনার সঙ্গে কিংবা তার মনোনীত রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে। এবং আমি আপনাকে এইটুকু নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের এই অনুধাবনটা হয়েছে যে এই 16 বছরের ক্ষমতার সময় তৃণমূলের নেতা কর্মীদেরকে সরিয়ে রাখা হয়েছিল, পরীক্ষিত রাজনৈতিক নেতা কর্মীদেরকে সরিয়ে রাখা হয়েছিল, বরং যুদ্ধাপরাধী, পাকিস্তানপন্থী, একদমই লোভী, দুর্নীতিবাজ, ধর্ষক, এরা ছদ্মবেশে বাংলাদেশ আওয়ামী লীগে ঢুকেছিল এবং তারা স্যাবোটাজ করেছে। আপনাকে আমি বলি, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করার একটা অন্যতম প্রোপাগান্ডা হচ্ছে বুয়েটের আবরার হত্যা, তাই তো? তাহলে বুয়েটের আবরার হত্যাকারীকে গ্রেপ্তার করলো শেখ হাসিনা, তাকে বিচার করলো, বিচারের রায় হয়েছে, সে জেলে। 5 আগস্টের পরে সে জেল থেকে কিভাবে বেরোয়? তাহলে আবরার হত্যাকাণ্ডের দায় কার? মুগ্ধর হত্যাকাণ্ডের দায় কার? আবু সাইদের হত্যাকাণ্ডের দায় কার? যার বুকের আবার বুলেটের টুকরা লেগেছে আর সে শহীদ হয়ে গেল। তাহলে এই দায় যে ছদ্মবেশে থাকা যুদ্ধাপরাধীর শক্তি, বাংলাদেশে বিশ্বাস করে না শক্তি, গণতন্ত্রে বিশ্বাস করে না উগ্র মৌলবাদী শক্তি, যারা আওয়ামী লীগের ভেতরেই ছদ্মবেশে ছিল এবং ভবিষ্যতে হয়তো আওয়ামী লীগের নেতৃত্বও তারা দিত, তারা যেই 5 আগস্টের মধ্য দিয়ে চিহ্নিত হয়েছে এবং আওয়ামী লীগ নেতারা যে অনুধাবন করছে যে তাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে স্বীকৃতি না দিয়ে, তৃণমূলের নেতা কর্মীদেরকে সুযোগ না দিয়ে, এই সমস্ত চোর বাটপাটদেরকে সুযোগ দিয়ে এই মোস্তফা সরোয়ার ফারুকী মুজিব বর্ষ থেকে 2024-এর নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের ডকুমেন্টারিও বানিয়েছে। মুজিব ছবিতে তিশা ওর বঙ্গমাতার চরিত্রে অভিনয় করে, অথচ এই চরিত্রের জন্য ছাত্রলীগ করা মেয়ে জ্যোতি কিন্তু সিলেক্টেড হয়েছিল। মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়ে জ্যোতিকে বাদ দিয়ে তার বউকে বঙ্গমাতার চরিত্র করতে দিয়েছে। এই সমস্ত মানুষরা যদি রোকেয়া প্রাচী একটা মহিলা নারী সংসদ সদস্য, তার যে রাজনীতিতে অবদান 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে, ছাত্র রাজনীতি থেকে শুরু করে, তার যে মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, 2বার পুরস্কার প্রাপ্ত একজন অভিনয় শিল্পী, আওয়ামী লীগ প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে যে বিন্দুমাত্র আপোষ করবে না, সেই মেয়েটা কিন্তু এই 16 বছর আওয়ামী লীগের কোথাও কোনো জায়গা পায় নাই।
আর আওয়ামী লীগের তথ্যমন্ত্রী সংস্কৃতি মন্ত্রীদের ঘিরে যত সেলিব্রিটি ছিল সবাই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। যারা ওই সময়ে মন্ত্রী, আমি ওবায়দুল কাদেরের সাথে আপনি কি বাঁধনের ছবি দেখেন নাই? আপনি কি এই সেলিব্রিটিদের এই টি শার্ট ছবি কি আপনি নেত্রীর সাথে মেট্রো রেলে দেখেন নাই? আপনি কি প্রাচীর কোনো ছবি পাবেন? পাবেন না তো। আজকে লড়াইটা 2024-এর 14ই আগস্ট রাত থেকে এই মেয়েটা লড়াই শুরু করেছে। এখন এই মেয়েটা ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে যেতে পারবে কিনা, কিংবা একটা সংসদ সদস্য নমিনেশন পাবে কিনা, কিংবা একটা সংরক্ষিত নারী আসন পাবে কিনা, সেগুলো তো আমরা নিশ্চিত করতে পারবো না, এগুলো নিশ্চিত করবে আওয়ামী লীগ। তবে আশা করি ভবিষ্যতে শেখ হাসিনা তাদেরকেই মূল্যায়ন করবে যারা তৃণমূলের ত্যাগী আদর্শিক নেতাকর্মী। অনেক ধন্যবাদ আকাম, অনেক আত্মসমালোচনা, অনেক আশাবাদ আমরা শুনলাম, এবং আপনার ভক্তরা বারবার একটা কথা লিখছেন, একটা কবিতা প্লিজ। আসলে এই আগস্ট মাসে না, মানে এই 5 আগস্ট 2024-এর পর থেকে আমার মানে ব্যক্তিগত জীবন বলে কিছু নাই, আমার সংস্কৃতি কর্মীর জীবন বলে কিছু নাই, আমি কোনো আনন্দ উদযাপন করতে পারি না, এরকম ভাবে কবিতাও পড়তে পারি না, মানে খুব এক ধরনের ভেতর থেকে কুকরে কুকরে আসে। যদিও আমি এর ভেতরে নেত্রীর লেখা পড়েছি, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়েছি, সেগুলোর আগে রেকর্ড করা, সেগুলো ফেসবুকে দিয়েছি। তারপরে আপনার ঠিক 3 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে আমার কিছু, আমি বিটিভির রেকর্ডিং এর জন্য যাই, কিছু অসমাপ্ত আত্মজীবন এবং কারাগারের রচনামৃত থেকে কিছু অংশ পড়েছিলাম, সেই ভিডিওগুলো আমার কাছে আছে। 32 নম্বরের কিছু সর্বশেষ স্টিল ছবি আমার কাছে আছে, সেগুলো এবার ফেসবুকে দিয়েছি। কবিতা পড়তে পারি না, তবে কবিতার শব্দগুলোকে সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, করতে চাই। সংস্কৃতি কর্মীদেরকে সংগঠিত করার জন্য কবিতার শব্দ উচ্চারণ আমি করতে চাই। এবং এই আগস্টে এসে আমার কাছে মনে হয় যে ওই যে 2024-এর জুলাই আগস্টে যখন শেখ হাসিনা ইয়ে করলেন যে আমি মানে অনেক তো ছাত্র মারা গেল, তাদেরকে ষড়যন্ত্র করে স্নাইপার রাইফেল দিয়ে 7.62 দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু মানুষ তো মারা গিয়েছে। এবং শেখ হাসিনা এসে যে প্রধানমন্ত্রী হিসেবে উনি যখন বক্তৃতা দিলেন যে আমি আমার স্বজন হারিয়েছি, স্বজন হারানোর বেদনা আমি জানি, তখন একটা নতুন শব্দ আসলো, নাটক কম করো প্রিয়। তো যারা নাটক কম করো প্রিয় বলেছিল তাদের কাছে প্রশ্ন করব, ভাই আপনার বাপ মারা গেলে কি আপনি 3 দিন শোক করেন, 40 দিনের 40 নাকি প্রথম বছরের কি বলে মৃত্যুবার্ষিকী, ওইখানে আপনার শোক শেষ হয়ে যায়? যাদের বাবা মা পরিবার পরিজন মারা গেলে শোক করে 3 দিন, তারা শেখ হাসিনার শোককে নাটক কম করো প্রিয় বলতে পারে। তো যাদের সত্যিকার অর্থে বাবা মা সন্তান পরিজনদের ব্যাপারে ভালোবাসা আছে, তারা শেখ হাসিনার 15ই আগস্টের শহীদদের নিয়ে যে শেখ হাসিনার আবেগ, তাকে অশ্রদ্ধা করতে পারতো না। যারা অশ্রদ্ধা করেছে তাদের জন্য বলি যে নিজের বাবা মার জন্য শোক, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার ওই শোক থাকতে হবে, তাহলেই আপনি প্রকৃত অর্থে তাদের সন্তান। বঙ্গবন্ধু কন্যার যে শোক, বঙ্গবন্ধুর জন্য, তার ছোট ভাই রাসেলের জন্য, তার মায়ের জন্য, শেখ কামালের জন্য, শেখ রাসেলের জন্য, তার ভাইয়ের বউদের জন্য, সেই আবেগ কিন্তু একান্ত তার ব্যক্তিগত। সেই জায়গা থেকে আমি একটা ছোট্ট অংশ পড়ি, শেখ মুজিব আমার পিতা নেত্রীর লেখা। এটাতে উনি তার 32 নম্বরে, 75-এর 15 আগস্টের পরে 32 নম্বরে উনি যে প্রথম যান, সেই ওই সময় এরশাদ তাকে গ্রেপ্তার করে এবং ওই 32 নম্বরে উনি ছিলেন। তখন উনি 32 নম্বরটাকে যেভাবে দেখেছেন এবং যা ওনার যে অনুভূতি হয়েছে সেটা উনি লিখেছেন, সেটাই আমি এডিটেড অংশ আপনাদেরকে একটু শোনাতে চাই, যদিও একটু বড় কিন্তু বাড়ি ভাই। আমি পুরোটা না পড়ে একটু ছোট করে পড়ি। 1981 সালে ফিরে এসে বাড়িটা খুলে দিতে বলি, কিন্তু জেনারেল জিয়াউর রহমান অনুমতি দেননি, এমনকি বাড়িতে প্রবেশ করার অনুমতিও পাইনি। রাস্তার উপর বসে
আমরা মিলাদ পড়ি। জেনারেল জিয়া সরকারের পক্ষ থেকে আমাকে থাকার জন্য বাড়ি দেবার প্রস্তাব পাঠান। আমি একজন স্বৈরাচারের হাত থেকে কিছু নিতে অস্বীকার করি। আমাদের দেশে প্রচলিত নিয়ম আছে, প্রয়াত রাষ্ট্রপতির পরিবারের একটি বাড়ি, একটি ফোন, ভাতা, গাড়ি ইত্যাদি কিছু সুযোগ সুবিধা রাষ্ট্র দিয়ে থাকে, যেমন জিয়া রহমানের স্ত্রী ও তার পরিবার গ্রহণ করতেন। আমরা কোনোদিনই কোনো কিছু গ্রহণ করিনি। জেনারেল জিয়া নিহত হবার পর অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার এই বাড়ির দরজা খুলে দেন। অর্থাৎ 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরে কিন্তু ধানমন্ডি 32 নম্বরে উনি কিন্তু ঢুকতে পারেন নাই। ওনাকে কিন্তু ফুটপাতে বসে মিলাদ পড়তে হয়েছিল। ওই আহাজারির ছবি কিন্তু আমরা দেখতে পাই, আজকে কিন্তু আছে। সেই অভিজ্ঞতাটা উনি বলছেন এবং বিভিন্নভাবে কিভাবে ভাঙা ওই জায়গাটাতে উনি শেষে এসে কিভাবে উনি পরিষ্কার করছেন সেই জায়গাটা একটু বলছি। এই ঘর বাড়ির সর্বত্র আমার মায়ের ছোঁয়া, কিন্তু দস্যু দানবদের হাতে সব আজ এলোমেলো হয়ে ছড়ানো ছিটানো। সর্বত্র মনে হয় নারকীয় পিশাচের হিংস্র উল্লাস ও লুণ্ঠনের স্পষ্ট চিহ্ন। এই বাড়িতেই বন্দি আমি। ধুলায় জমে যতই দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে। বাড়িটাকে একদিন মিউজিয়াম করব, তার আগে পরিষ্কার করা দরকার। মনকে শক্ত করা অত্যন্ত কঠিন। জিনিসপত্রগুলোতে হাত দেওয়া কি যে বেদনা দেও তা লিখে বোঝানো যাবে না। শুধু যারা এভাবে সব হারিয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন। না, আমার মায়ের হাতের সেই সুন্দর গোছানো সবকিছু আজ দানব খুনিদের হাতে লন্ডভন্ড হয়ে আছে। মনকে মানিয়ে এক সময় বালতি ভর্তি পানি, সাবান, কাপড়, ঝাড়ু নিয়ে সব ঘর পরিষ্কার করতে শুরু করলাম। এত ময়লা যে একটা ঘর পরিষ্কার করতে দিনে 5-6 ঘন্টা করে কাজ করেও 5-6 দিন লেগেছে। নিজের হাতে সব পরিষ্কার করে আমার মা যেভাবে যে জিনিস যেখানে রাখতেন ঠিক সেখানে রাখতে চেষ্টা করেছি। দুহাতে ময়লা সাফ করেছি আর চোখের পানি ফেলেছি। শুধু মনে হয়েছে এই জন্যই কি বেঁচেছিলাম। কি দুর্ভাগ্য আমার, সবাই চলে গেল, আমি হতভাগিনী শুধু চোখের জলে ভাসছি আর এই বেদনা যন্ত্রণা নিয়ে কাজ করে যাচ্ছি। মাঝে মাঝে কষ্ট দম বন্ধ হয়ে যেত, কাজ বন্ধ রেখে অনেকক্ষণ আকুল হয়ে কেঁদে নিতাম। আবার এক সময় মনকে শক্ত করতাম। একটা জিনিস অক্ষত রাখেনি, যা পেয়েছে লুট করেছে, যা রেখে গেছে ক্ষত বিক্ষত করে রেখে গেছে। ফটোগুলো ছিঁড়েছে, কাগজপত্র, ডায়েরি, দলিলপত্র সব নষ্ট করেছে। যে ঘরে যত ধুলো ময়লা ছিল কিছুই ফেলিনি, বড় বড় পলিথিনের ব্যাগে পরে রেখেছি। কেন যেন ফেলতে পারতাম না। মনে হতো যেন সব ছিল, সবাই ছিল, এইমাত্র বাইরে গেছে, আবার আসবে, আবার আসবে। ধন্যবাদ বাড়ি ভাই। সরি, আমি আসলে এখন পারফরমেন্স করতে চাই না। কেন? কারণ পারফর্মারের এই আবেগ আক্রান্ত হওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু আমি রাজনীতি আমার রন্ধ্রে। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশের মুক্তি নাই। জাতির পিতাকে হত্যা করেও তারা ক্ষান্ত হলো না। 54 বছর পরে এসে ওই 32 নম্বরটাও গুড়িয়ে দিল। বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে শেখ হাসিনার কেমন লাগতে পারে 32 নম্বর যখন গুড়িয়ে দেয়? আপনি আমার অনুভূতি জানেন। আমি আপনার শোতে এসে কেঁদেছি, আপনি আমার অনুভূতি জানেন। কিন্তু 32 নম্বর গুড়িয়ে দেয়া শেখ হাসিনার অনুভূতিটা আপনারা চিন্তা করেছেন? যারা বলে যে 15ই আগস্টের শহীদদের কথা নেত্রী বলে বলে তিনি নাটক করে। আরে ভাই, আপনার বাবা মা মারা গেলে আপনি যে 3 বছর পরে মিলাদ পড়ান, ওইটাও কি তাহলে লোক দেখানো? শেখ হাসিনার তার বাবা মা ভাই বোনদের প্রতি ভালোবাসা নাটক।
জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমার আবেগ, 32 নম্বরের ব্যাপারে আমার আবেগ কি নাটক? শেখ হাসিনার এই লেখা পড়ে কোন সুস্থ স্বাভাবিক মানুষ যে তার বাবা মাকে ভালোবাসে, তার সন্তানকে ভালোবাসে, এই লেখা পড়লে না কেঁদে পারবে না বাড়ি ভাই। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আমার মা মারা গেছে, আমি জানি মা হারানোর বেদনা কি, আমি জানি বাবা হারানোর বেদনা কি। আমি অনেক অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি, আমি জানি, যে কারণে আমি বুঝতে পারি শেখ হাসিনার কি কষ্ট, শেখ রেহানার কি কষ্ট। আরে ভাই, যে লোকটা আমাদেরকে দেশ দিল সেই লোকটারে তোমরা মেরে ফেললা, সেই লোকটা যে বাড়িতে থাকতো ওই বাড়িটা তোমরা ভেঙে ফেললা। বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বঙ্গবন্ধু আছে, বাংলাদেশের মানুষের মগজে যে 32 নম্বরের ছবি আছে, তোমরা পারবা ভাঙতে? পারবা না বাড়ি ভাই। আমি সরি, আপনি আমাকে আপনার স্রোতের পরে কবিতা পড়তে বললেন না। আমি ভীষণ ইমোশনাল মানুষ, আমি রাজনীতি করি, আমার একটা কঠোর চরিত্র সবাই সামনে দেখতে পায়, কঠিন আপোষ না করা একটা চরিত্র আমার আছে, কিন্তু আমি যখন কান্নায় ভেঙে পড়ি তখন সেই চরিত্রের জায়গাটা মনে হয় যে একটু ফাটল ধরে। আমি আসলেই আবেগ ধরে রাখতে পারি না। এবং আবারও বলি, শেখ হাসিনাতেই মুক্তি, শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, আমাদের বাংলাদেশটাও ফিরে আসবে। আশাবাদী মানুষ, লড়াইটা করব।